চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আমরা কলকাতা স্টেশনে এখন এসেছি। কেন এসেছি সবকিছু উল্লেখ করব। অযোধ্যা ট্রিপের ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি চন্দনাস কর্নারে। আমাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা স্টেশন থেকে। আমাদের টিকিট ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেসের। যথা সময়ে আমরা ট্রেনে গিয়েও বসলাম। অযোধ্যা ট্রিপ নিয়েই আমার আজকের প্রথম ভিডিও। একদম রাইট টাইমে গিয়ে আমরা নামলাম অযোধ্যা ধাম স্টেশনে। বেশ কিছু মাস আগের থেকেই আমরা বুকিং করে রেখেছিলাম শ্রীরামা যাত্রী নিবাস হোমস্টে। ফোন করার সঙ্গে সঙ্গেই হোমস্টে থেকে আমাদের একজন নিতে এলেন। স্টেশন থেকে ভীষণ কাছে শ্রীরামা যাত্রী নিবাস। খুব সামান্য টাকাই আমরা অ্যাডভান্স করে রেখেছিলাম। একটি ডাবল বেডরুম এবং একটি 7 জন থাকার মতন। এখানে ছিলাম আমরা 3 জন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমরা রয়েছি ওপরের তলায়। সামান্য চা টিফিন করেই আমরা চলে গেলাম রাম মন্দিরে। রাম জন্মভূমি বাবরি মসজিদ। এটি একটি বিতর্কিত জমি। বাবরি মসজিদের ভেতরে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল এমনটাই বলা হয়। পুরাতত্ত্ববিদরা মাটির নিচে একটি মূর্তির কাঠামো পেয়েছেন। ইসলাম ধর্মের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এই কাঠামোর উপর ভিত্তি করে সর্বোচ্চ ন্যায়ালয় একটি রায় প্রদান করেন। সেই রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদেরকে দেওয়া হয়। মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। আমরা এগোচ্ছি রামলাল্লার গর্ভগৃহে। অনেকই দূর মেন গেট থেকে এই রামলাল্লার মন্দির। সম্পূর্ণ রাম মন্দির কমপ্লেক্স 70 একর এলাকা জুড়ে বিস্তৃত। 70% সবুজ স্থানের জন্য উৎসর্গীকৃত। 30% ভবন এবং মন্দিরের জন্য বরাদ্দ করা হয়েছে। দুধারে অনেক ছোটখাটো মন্দিরও দেখা যাচ্ছে। মন্দিরের সিংহদুয়ার যেতে যেতেই আমাদের মোবাইল ক্যামেরা সব কিছু জমা দিয়ে দিতে হবে। মন্দিরের সিংহদুয়ার পর্যন্ত মেইন গেট থেকে দেখা যায় না। সিংহদুয়ারে রয়েছে 32টি ধাপ। খুব তোড়জোড় চলছে মন্দিরের নির্মাণ কাজে। প্রবেশদ্বার বিভিন্ন মূর্তি দিয়ে সুসজ্জিত। এই মূর্তিগুলো রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি। চারিদিকে হনুমান, তবে এরা কারোর ক্ষতি করে না। হাতে খালি পার্স রেখে সমস্ত ব্যাগ আমরা জমা দিলাম লকারে। সঙ্গে কিছু নিয়ে মন্দিরে যাওয়া যাবে না। এত সহজে রামলাল্লার দর্শন হবে আমরা ভাবতেই পারিনি। রাম রসোইতে আমরা চলে আসলাম, কেননা দুপুরে খাবারের জন্য সেখান থেকে টোকেন নিতে হবে। এখানে জুতো রাখা, ব্যাগ রাখা এবং খাবার সব কিছুই নিঃশুল্ক। আমাদের মধ্যে একজন গিয়ে তাড়াতাড়ি খাবারের কুপন কাটলো। 12টার থেকে তারা বসিয়ে দিল প্রথম ব্যাচকে। আমরাও রামলাল্লার প্রসাদ পেতে অংশগ্রহণ করলাম। রামের এই পবিত্র শহরে আসা ভক্তেরা যেন অভুক্ত না থাকে। রান্নাঘরের যেন গরম খাবার তারা পান। কোনো ক্ষুধার্ত যেন এখান থেকে ফিরে না যায়। রাজা দশরথের এটাই নীতিশাস্ত্র ছিল। সবাই পরিতৃপ্ত হয়ে ভোজন গ্রহণ করছিল। তারা প্রচণ্ড যাচাই করছিল খাবার পরিবেশনায় কোনো রকমের কোনো ঘাটতি ছিল না। সকলেই আমরা খাবার খেয়ে বাজারের মধ্যে দিয়ে এলাম আর টুকটাক জিনিস কিনলাম। জয় শ্রীরাম লেখা এই ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা চট করে কিনে নিলাম। লকারে জমা দেওয়া ব্যাগ আমরা খুব তাড়াতাড়ি কালেক্ট করে নিলাম। এই মন্দিরের সিস্টেম প্রচণ্ড ভালো। কোনো জায়গায় কোনো রকম বিলম্ব হচ্ছিল না। শ্রীরামের পবিত্র ভূমিতে এসে আমরা সবাই কপালে শ্রীরাম লেখালাম। তাড়াতাড়ি বড় একটা অটো ধরে নিলাম আমরা। অটো ধরে আমরা চললাম সরজু নদীর তীরে। রামলাল্লা মন্দির থেকে 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে সরজু নদী। এখানে টোটোটাও একটু অন্য ধরনের, অনেক সিট আছে। একদমই জয় শ্রীরাম। খুব ভালোভাবে দর্শন করেছি।
খুব সহজে। আমাদের ট্যুরের সম্পূর্ণ উদ্যোক্তা ছিল চন্দনা। চন্দনা প্রথম থেকে বের করেছিল এই আমাদের হলো থেকে রাম মন্দির যাবে, আমাদের দর্শন হলো, আমরা তাদের সবাই রাজি ছিলাম। তোদের জন্য আমারও হলো, সবার জন্য, রাম সবচেয়ে উপরে রামের জন্য। হ্যাঁ, জয় শ্রী রাম। রাম হনুমান গাড়িতেও আমরা আসব। চারিদিকে মন্দিরই মন্দির, ঠিক বেনারসের মতন। মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও এদিকে রয়েছে। সেখান থেকে আমরা গিয়ে পৌঁছালাম লতা মঙ্গেশকর চক। সন্ধেবেলায় এই চত্বরটা লতাজির সুন্দর সুন্দর গানে মুখরিত হয়ে ওঠে। সরজু নদীর এই ঘাটে সন্ধেবেলায় সুন্দর লেজার শো হয়। এই লেজার শো সন্ধেবেলায় যখন হবে আমরা দর্শক বন্ধুদের শেয়ার করব। এখন জলের পরিমাণটা একটু কম আছে, তবে সন্ধ্যের লেজার শো এর আগে জল ভর্তি করে দেওয়া হয় এই নদীতে। এটি একটি বাঁধানো জলমগ্ন এলাকা। ঋগ্বেদ ও অর্থবেদের প্রাচীন লিপিতেও এই নদীর উল্লেখ পাওয়া যায়। কোশল রাজ্যের রাজধানী হিসেবে অযোধ্যা প্রাচীন ভারতের সরজু নদী অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছিল, যা মহাকাব্য রামায়ণের দেহ তৈরি করে। আমরা চলে এলাম হনুমানগড়ি মন্দিরে। প্রচুর লোকের সমাবেশ। এই মন্দিরটি অযোধ্যাতেই রাম মন্দিরের মতন একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। হাজার হাজার শ্রদ্ধালু দাঁড়িয়ে অপেক্ষা করছে হনুমানজির দর্শনের জন্য। প্রচণ্ড ভিড় আজ। দিনটা শনিবার এবং অমাবস্যা। কারোর বা আবার লাইনে দাঁড়িয়ে শরীরও খারাপ করছে। বাড়ির লোক সঙ্গে সঙ্গে তাকে লাইন থেকে বার করে নিয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। মন্দিরের প্রবেশদ্বারে এই রকম অবস্থা। এরপরে আর কোনো ফটোগ্রাফি চলবে না। আমরাও হনুমানগড়ি দর্শনের পরে সোজা গেস্ট হাউসে গেলাম বিশ্রাম করতে। আজকের পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই ফিরে আসছি পরের পর্বটি নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। জয় শ্রীরাম।